হ্যালো এভরিওয়ান, আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিভাবে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হয়। আসলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যে মূল নীতি সেটা হচ্ছে তাপবিদ্যুতের মতোই। আমার অলরেডি তাপবিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয় সেই নিয়ে একটা ভিডিও আছে, এই চ্যানেলই আছে, ওখানে গিয়ে দেখলেই বোঝা যাবে। তো আমি খুব শর্টভাবে বলে দিই যে কীভাবে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। সেখানে কি করা হয় না, কয়লাকে পোড়ানো হয়, সেখান থেকে যে হিট এনার্জি বা তাপশক্তি উৎপন্ন হয় সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে জলকে স্টিমে পরিণত করা হয়। সেই স্টিমকে হাই প্রেসারে কি করা হয়, একটা টারবাইনের মধ্যে ফেলা হয়। টারবাইন ঘুরলে কি হয়, ইলেকট্রিসিটি জেনারেট করে। অর্থাৎ টারবাইন কি থাকে না, জেনারেটারের সঙ্গে কানেক্টেড থাকে। তো টারবাইন ঘুরলে জেনারেটারের মধ্যে যে আর্মেচার আছে সেও ঘুরবে এবং ইলেকট্রিসিটি তৈরি হবে। সিম্পল ব্যাপার। তো পারমাণবিক বিদ্যুৎ বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেও এই জলকে গরম করে বাষ্প তৈরি করার পর টারবাইনে ফেলে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, এটাই ফর্মুলা। কিন্তু এখানে তফাৎ হচ্ছে ফুয়েল বা হিট এনার্জি যে সোর্স সেটাকে, এখানে কয়লা নয়, এখানে হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম এর আবার দুটো আইসোটোপ আছে, ইউরেনিয়াম 235 অ্যান্ড ইউরেনিয়াম 238। এবং এর মধ্যে 235 হচ্ছে ফিজাইল, মানে ওকে সহজে ভাঙা যায়, আর 238 ফিজাইল নয়, এটা ভাঙা যায় না। তো 238 আমাদের এখানে কোনো কাজের নয়। তো ন্যাচারাল ইউরেনিয়াম এর মধ্যে 238 বেশি থাকে, 99.3% থাকে। আর এই ইউরেনিয়াম 235 যেটা আমাদের দরকার সেটা অনলি 0.7% থাকে। তাহলে আমাদের প্রথম কি করতে হয় না, ইউরেনিয়াম 235কে সেপারেট করতে হয়। এবার সেপারেট করে ইউরেনিয়াম কীভাবে হিট এনার্জি তৈরি হবে তার একটা খুব বেসিক সায়েন্স আমি একটু বলে নিই, না তাহলে বুঝতে সুবিধা হবে। কি হয়, ইউরেনিয়াম 235, ধরা যাক এইটা একটা ইউরেনিয়াম 235 এলিমেন্ট, একে আমরা স্লো নিউট্রন, ধীর গতির নিউট্রন দিয়ে হিট করব। হিট করলে কি হবে, এই এলিমেন্টটা 235 ইউরেনিয়াম 235 কী করবে, ওই নিউট্রনকে অ্যাবজর্ব করবে, ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং ইউরেনিয়াম এই এলিমেন্টটা খুবই আনস্টেবল হয়ে যাবে। এর ফলে এটা ভেঙে যাবে, দুটো ছোট ছোট রিলেটিভলি স্মলার এলিমেন্টে ভেঙে যাবে এবং তার সঙ্গে তিনটে কি হবে, নিউট্রন তৈরি করবে এবং 200 মেগা ইলেকট্রন ভোল্ট হিট এনার্জি তৈরি করবে। এখানে হচ্ছে এনার্জির উৎপাদনের সোর্সটা। তো এইটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন রিয়াকশান। এবার এই রিয়াকশানটা এখানে একবার স্টার্ট হয়ে গেলে কিন্তু থামবে না। বুঝতে পারা যে এখানে থামবে না, কারণ এই রিয়াকশানটা ঘটানোর জন্য চাই ইউরেনিয়ামের সঙ্গে চাই নিউট্রন। এবার এই নিউট্রন একবার ধাক্কা দেওয়ার পর ভেঙে দেওয়ার পর কি হয়, আবার তো নিউট্রন তৈরি হয়। সেই নিউট্রন এবার নিজেরাই কী করবে, এরা আবার তিনটে ইউরেনিয়ামকে আঘাত করবে। এরা আবার দুটো করে ছোট ছোট নিউক্লিয়াস ভাঙবে, আবার তিনটে করে নিউট্রন তৈরি হবে, তারা আবার পাশের ইউরেনিয়ামকে হিট করবে। অর্থাৎ একটা চেন রিয়াকশান তৈরি হবে এবং এই চেন রিয়াকশানটা এত দ্রুত হবে সেটা বোঝা যাচ্ছে, কারণ প্রথমে একটা ইউরেনিয়ামকে হিট করার পরে তিনটে নিউট্রন তৈরি হচ্ছিলো, তিনটে ইউরেনিয়ামকে ভাঙবে, আবার তারপরে একটা ইউরেনিয়াম থেকে আবার তিনটে করে নিউট্রন তৈরি হবে, অর্থাৎ 3টে থেকে 9টা হবে, তারা আবার সেখান থেকে 27টা হবে, অর্থাৎ এবং প্রত্যেকটা ফিশনের ফলে 200 মেগা ইলেকট্রন ভোল্ট হিট এনার্জি তৈরি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হিউজ অ্যামাউন্ট এনার্জি তৈরি হবে। এটাই হচ্ছে এনার্জি সোর্স, এটা হচ্ছে আমার এখানে, এটাকে আমরা বলি ফুয়েল, নিউক্লিয়ার ফুয়েল। এবার প্রশ্ন হচ্ছে যে রিয়াকশানটা যদি এরকম ফাস্টভাবে হয়, খুব দ্রুততার সঙ্গে ঘটে, তা তো এক্সপ্লোশন হবে, যেটা অ্যাটম বোমের মূল কার্যনীতি তো এটাই, এভাবেই অ্যাটম বোমা কাজ করে। তো কিন্তু এখানে তো আমাদের বোমা দরকার নেই, এখানে আমাদের কী চাই, আমাদের কি এখানে নিউক্লিয়ার রিয়াক্টরের সাহায্যে আমরা এই হিট এনার্জিকে কাজে লাগিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করব। তো বিস্ফোরণ ঘটিয়ে তো কোনো কাজ নেই, ডিজাস্টার হবে। তাহলে আমাদের কি দরকার এখানে না, কন্ট্রোলার চাই, মানে যে ওকে কন্ট্রোল করবে। মানে একটা ঘোড়া খুব ছুটছে, তাকে থামাতে গেলে, বা একটা গাড়ি খুব স্পিডে যাচ্ছে, যদি আমাদের প্রয়োজন হয় থামানোর, কী চাই, ব্রেক চাই। উইদাউট ব্রেক যদি কোনো গাড়ি ছুটে, সে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। তো এখানে সেই ব্রেকটাকে বলা হয় কন্ট্রোলার বা কন্ট্রোল রড দিয়ে আমরা কী করি, এই রিয়াকশানটাকে স্লো ডাউন করি। এই কন্ট্রোল রডের মূল কাজ কী বা কন্ট্রোলারের মূল কাজ কী, এর কাজ হচ্ছে যে যদি আমরা কোনোভাবে এই নিউট্রনগুলো বেরোচ্ছে, ওরাই তো আসলে রিয়াকশানটাকে আরও দ্রুততার সঙ্গে ঘটাতে সাহায্য করছে, কারণ প্রচুর সংখ্যক নিউট্রন তৈরি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে।
তো আমরা যদি সেই নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে নিই, আটকে দিই, ওদেরকে যদি তার পাশের ইউরেনিয়ামকে ধাক্কা দিতে না দিই, তাহলে কি হবে? তাহলে রিয়াকশান দ্রুততার সঙ্গে হবে না, খুব স্লো হবে। মানে এখানে যে 3টে নিউট্রন তৈরি হয়েছে, সেই 3টে নিউট্রনের মধ্যে ধরা গেল এই 2টো নিউট্রনকে আমরা আটকে দিলাম, অ্যারেস্ট করে নিলাম। তাহলে কি হবে? এই 2টো নিউট্রন আর দুটো এই ইউরেনিয়ামকে ভাঙতে পারবে না, শুধুমাত্র এই নিউট্রন এই ইউরেনিয়ামকে ভাঙবে। আবার যে 3টে নিউট্রন তৈরি হবে, এদের মধ্যে আবার 2টোকে আমরা হয়তো আটকে দিলাম, একাই কী করবে? ভাঙবে একটা ইউরেনিয়ামকে। তাহলে কী হয়? রিয়াকশানটা কন্ট্রোল হয়। তো এই জন্য ব্যবহার করা এখানে বোরন অর ক্যাডমিয়াম। বোরন বা ক্যাডমিয়ামের এই নিউট্রনকে অ্যাবজর্ব করার, ওকে আটকে নেওয়ার একটা ক্ষমতা আছে। এই জন্য বোরন এবং ক্যাডমিয়ামের রড স্টিক ব্যবহার করা হয় কন্ট্রোলার হিসেবে। বেশ, এবার রিয়াকশানটা যদি স্পিড আপ করতে হয়, রিয়াকশানে যদি আমাদের মনে হয় যে না রিয়াকশান একটু একটু দ্রুততার সঙ্গে করতে হবে, বেশি হিট এনার্জি তৈরি করতে হবে, তাহলে কি ইউজ করতে হয়? না তখন ইউজ করতে হয় মডারেটর, মানে গাড়ির অ্যাক্সিলেটার। এখানে মডারেটর হিসেবে বেসিক্যালি এখন বর্তমানে যে নিউক্লিয়ার রিয়াক্টরে ব্যবহার করা হয় H2O, জল। আগে ব্যবহার করা হতো বা কিছু কিছু রিয়াক্টারে ব্যবহার করা হয়, এখনও হয়তো হয়, সেটা হচ্ছে গ্রাফাইট মডারেটর কী করে? রিয়াকশান রেটটাকে বাড়ায়। কেন, কীভাবে বাড়ায়? এই রিয়াকশান হতে গেলে স্লো নিউট্রন চাই। এই মডারেটর কী করে? ওই নিউট্রনের স্পিডটা কমিয়ে দেয়। মডারেটর নিউট্রনের স্পিডটা কমিয়ে দেয় এবং তাহলে সে ইফেক্টিভলি পাশাপাশি ইউরেনিয়ামগুলো হিট করবে এবং রিয়াকশানটা স্পিড আপ হবে। এখন স্লো ডাউন হয়ে গেলে কি হয়? রিয়াকশান দ্রুততার সঙ্গে ঘটে। কেন? কারণ স্লো নিউট্রনই দরকার ভাঙার জন্য। ইউরেনিয়ামের সঙ্গে ও যুক্ত হবে, কম্বাইন হবে, তবে তো কি ইউরেনিয়াম ভাঙবে। তো যদি খুব ফাস্ট নিউট্রন হয় তো কম্বাইন হওয়ার সুযোগ থাকছে না, তাহলে তো কী হবে না, কখনোই রিয়াকশানটা স্পিড আপ হবে না, অর্থাৎ ফিশন রিয়াকশানটা হবে না। তাহলে মডারেটর আর কন্ট্রোলার। এবার আমরা দেখব যে মোটামুটি নিউক্লিয়ার রিয়াক্টরের যে ফ্রেমটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমরা বুঝে গেলাম ফুয়েল হচ্ছে ইউরেনিয়াম হচ্ছে ফুয়েল, আর কন্ট্রোলার হিসেবে ব্যবহার করব বোরন বা ক্যাডমিয়াম, আর মডারেটর হচ্ছে জল। তো এই হচ্ছে মোটামুটি একটা ডায়াগ্রাম, আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি। এর মধ্যে কি থাকে? ফুয়েলকে রাখা হয়। ইউরেনিয়ামকে তো সরাসরি রাখা যায় না, কী করা হয়? ইউরেনিয়াম এরকম ছোটো ছোটো প্যালেট বানানো হয়, এরকম প্যালেট বানানো হয়। তারপর একে আমরা ওই জিরকোনিয়ামের টিউবের মধ্যে ভরে দেওয়া হয়। এবার অনেকগুলো এরকম ইউরেনিয়ামের এইরকম অনেকগুলো এরকম জিরকোনিয়াম টিউবের মধ্যে যে ইউরেনিয়াম ভরা আছে, এইরকম টিউবকে নিয়ে একটা বান্ডিল তৈরি করা হয়, যেটাকে আমরা বলি ফুয়েল রড, বলা হয় ফুয়েল রড। এবং ওই বান্ডিলকে কী করা হয়? এর মধ্যে রেখে দেওয়া হয়। এগুলো হচ্ছে আমার ফুয়েল। এবার কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করে বোরন এবং ক্যাডমিয়াম। তো এগুলো হচ্ছে কন্ট্রোল রড, এর মধ্যে মাঝে মাঝে কি কন্ট্রোল রড দরকার হয়। আর এখানে মডারেটর হিসেবে ব্যবহার করা জল, অর্থাৎ পুরো নিউক্লিয়ার কোর, এটাকে বলে নিউক্লিয়ার কোর। একে পুরো নিউক্লিয়ার কোর জলের মধ্যে ডোবানো থাকে, পুরোটা জলের মধ্যে ডোবানো থাকে। বেশ, এই H2O মডারেটর হিসেবে কাজ করে আর কুলেন্ট হিসেবে কাজ করে। কেন বলছি কুলেন্ট হিসেবে কেন প্রয়োজন? কারণ রিয়াকশান হলে কী হয়? হিউজ হিট এনার্জি তৈরি হয়। ফলে এই যে নিউক্লিয়ার কোর, সেটা কী হয়? ওই হিট এনার্জি হয়তো সহ্য করতে নাও পারতে পারে। তাহলে কী হবে? সবসময় কোরকে ঠান্ডা রাখতে হয়, ঠান্ডারে যাতে না গলে না যায়, মেল্ট ডাউন না করে যায়। তো যদি ঠান্ডা সিস্টেমটা নষ্ট হয়ে যায়, যেটা ফুকুশিমাতে হয়েছিল, যে কুলিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছিলো আর্থকোয়েকের জন্য, তার ফলে ডিজাস্টার হয়ে গেল জাপানে ফুকুশিমাতে। তো এখানে সবসময় কী চাই? ঠান্ডা রাখতে হয়। ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জলের প্রবাহ সবসময় সার্কুলেশন করাতে হয়। এর আর একটা কারণ আছে, হয়তো ভাবতে পারা যেতে পারে যে আমি নিউক্লিয়ার রিয়াকশানটাকে পুরো শাটডাউন করে দিলাম। শাটডাউন মানে কীরকম? এই সমস্ত নিউক্লিয়ার এই যে ফুয়েল রড, এই কন্ট্রোল রডগুলোকে যদি পুরো এর মধ্যে ঢোকানো থাকে নিউক্লিয়ার কোরের মধ্যে, তাহলে ও সমস্ত নিউট্রনকে অ্যাবজর্ব করে নেবে, রিয়াকশান বন্ধ হয়ে যাবে। নিউট্রন অ্যাবজর্ব সব হয়ে গেলে কি এই ফিশন রিয়াকশান হবে না? তো রিয়াকশান বন্ধ। কিন্তু তাহলেও হিট এনার্জি উৎপাদন কিন্তু বন্ধ হবে না। হ্যাঁ, 94% হিট এনার্জি উৎপাদন বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু হিটে অলমোস্ট 100-এর মধ্যে 6% হিট এনার্জি তাও তৈরি হবে। তার কারণ হচ্ছে এরা সবাই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কী হয়? এরা কী হয়? আলফা, বিটা, গামা এই 3 ধরনের রেডিয়েশন রেডিয়েট করে। এই রেডিয়েশনের ফলে হিট এনার্জি তৈরি হয়, এটাকে বলা হয় রেডিয়েশন হিট। এই রেডিয়েশন হিটকে কিন্তু আমরা বন্ধ করতে পারি না। এই রেডিও অ্যাক্টিভিটি এটা স্পন্টেনিয়াস প্রসেস, এটা কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। তাহলে আমরা রিয়াকশান ঘটাই বা শাটডাউন করি আর যাই করি না কেন,
হিট এনার্জি তৈরি হওয়া বন্ধ হবে না। তার জন্য সবসময় কুলেন্টের ফ্লো মানে জলের ঠান্ডা জলের প্রবাহ সবসময় নিউক্লিয়ার কোরের মধ্যে চালাতেই হবে, না হলে কিন্তু বিপদ হবে। তো এখানে জল কী হিসেবে কাজ করছে, বোথ মডারেটর এবং কুলেন্ট বা একে ঠান্ডা রাখে। এবার কি হয় না, এখান থেকে যে রিয়াকশান শুরু হয়ে গেল, শুরু হওয়ার পর এই যে হিউজ অ্যামাউন্ট হিট এনার্জি তৈরি হবে, সেই হিটের ফলে কী হয়, এই জল কী হবে গরম হবে, জল হিট আপ হবে। হিট আপ হওয়ার পর এই জল এই দিক দিয়ে বার করানো হবে নিউক্লিয়ার কোর থেকে বার করানো হবে। এবং এখানে একটা প্রেসারাইজার থাকে। প্রেসারাইজারের কাজ হচ্ছে যে এই জলকে স্টিম হতে বাধা দেয়। হাই প্রেসারে রাখলে কী হয়, ওই জল গরম অবস্থায় থাকবে, ও স্টিম হবে না। তো এই জন্য এই রিঅ্যাক্টরকে বলা হয় PWR রিঅ্যাক্টর, প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। এবার বয়েল ওয়াটার রিঅ্যাক্টরও আছে, আমি একটু পরে বলছি। এবার কি হয়, একে নিয়ে যাওয়া হয় একটা সেকেন্ডারি লুপে, মানে ফ্রেমটা ড্র করে নিই তারপর বলছি। এখান দিয়ে ঠান্ডা জল কোল্ড ওয়াটার পাঠানো হয়। আর এখানে যে খুব হাইলি হিটেড যে জল আছে, সে এখানে আসলে কী হয়, হিট এক্সচেঞ্জ করে। এটা বলে হিট এক্সচেঞ্জার, এর নাম দেওয়া হয়েছে হিট এক্সচেঞ্জার। কী করে, এই হিটকে এক্সচেঞ্জ করে এই পাইপের মধ্যে যে জল যাচ্ছে তার সঙ্গে, এবং এই পাইপের জল কি হয়, ও স্টিমে পরিণত হয়। এবার এই যে স্টিমে পরিণত হয়, আর এই গরম জল হাইলি হিটেড ওয়াটার সে ঠান্ডা হয়ে যায়, কারণ এখানে হিট এক্সচেঞ্জ করে দিলে কী, ও নিজে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই পাম্পের সাহায্যে, এখানে পাম্প লাগানো থাকে, পাম্পের সাহায্যে আবার একে এই জলটাকে আবার রিটার্ন ব্যাক করা যায় নিউক্লিয়ার করে, এই রিঅ্যাক্টর করে। তাহলে এখানে পুরো জলের প্রবাহটা চলছে। এবার হিট এক্সচেঞ্জ করার পর কি হয়েছে, এই ঠান্ডা জল কি হবে, পুরো হিটেড আপ হবে। হিটেড আপ হয়ে কি হবে না, স্টিমে পরিণত হবে। এবার আমরা যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে যা দেখেছি সেরকমই হবে। এই স্টিমকে আমরা কোথায় ফেলবো, এই স্টিমকে আমরা ফেলবো টারবাইনে। একে আমরা টারবাইনে ফেলবো। টারবাইনের সঙ্গে লাগানো থাকে জেনারেটর। এই জেনারেটরের মধ্যে ওই আর্মেচার থাকে, আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টে দেখেছি, আর আপাতত বলছি না, ওখানে গেলেই বুঝতে পারবে কীভাবে হয়। তো এখানে এই জেনারেটর থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। আর এই যে স্টিম, এখানে এই টারবাইনকে ঘোরানোর পর স্টিমের তো এনার্জি কমে যায়, এর এনার্জি অনেক কমে যায়। এখানে কী হয়, মেকানিক্যাল এনার্জি থেকে, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। এবার এই লো এনার্জি স্টিম, একে আমরা কোথায় নিয়ে যাব, কনডেন্সারের মধ্যে পাঠাবো। কনডেন্সার কী করে, একে কনডেন্স করে। কীরকম, এটা স্টিম, এই স্টিমকে কনডেন্সারের মধ্যে পাঠাবো। কনডেন্সারের মধ্যে আবার একটা ঠান্ডা জলের লুপ থাকে, এই পাইপের মধ্যে দিয়ে ঠান্ডা জল প্রবাহ করা হয়। ঠান্ডা জল প্রবাহ করলে কী হবে, এই জল ঠান্ডা জলের প্রবাহের সংস্পর্শে আসলে কী হয়, কনডেনসেশন হবে। যেমন ওই যে আমরা দেখেছি, একটা গ্লাসে জল রাখলে বা বরফ রাখলে তার বাইরে জলের বিন্দু জমা থাকে, তার কারণ হচ্ছে ওই বাইরের দেওয়ালটা, গ্লাসের বাইরের অংশটা খুব ঠান্ডা হওয়ার জন্য জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গায়ে আটকে যায়। সেই ঘটনা হয়। এই ঠান্ডা পাইপের সংস্পর্শে আসলে কী হবে, এই যে ভেপার কুল ডাউন হবে, কনডেন্সড হবে এবং জলে পরিণত হবে, এবং ঠান্ডায় জলে পরিণত হবে, এবং তাকে আবার পাম্পের সাহায্যে কোথায়, এখানে আবার ফ্লো করা হবে। এখানে পাম্পের সাহায্যে এখানে জুড়ে দেবো, রাইট। তো এইখানে ঢুকছে কোল্ড ওয়াটার, এই যে কোল্ড ওয়াটার, এই দিক থেকে বেরোচ্ছে স্টিম, এবার এর মধ্যে যে ঠান্ডা জল পাঠিয়েছিলাম, এই ঠান্ডা জল, এই তো ঢুকছে কোল্ড ওয়াটার, এই তো আবার গরম হয়ে যাবে, এই দিক থেকে বেরোবে হট ওয়াটার। এবার একে আবার ঠান্ডা করতে হবে। একে ঠান্ডা করার জন্য নিয়ে যাবো একদম কুলিং টাওয়ারে। কুলিং টাওয়ার হচ্ছে বড় বড় চিমনি বা টাওয়ার, বড় বড় টাওয়ারের মতো। যদি কেউ থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাছাকাছি যদি কেউ যায়, তাহলে দেখতে পাবে এরকম বড় বড় টাওয়ার দেখতে পাওয়া যায়, এবং এখানে সাদা ধোঁয়ার মতো বেরোতে দেখা যায়। আসলে সাদা ধোঁয়া নয়, ওটা হচ্ছে জলীয় বাষ্প। এখানে কি হয়, ন্যাচারালি এখানে ভেন্টিলেটেড থাকে, অর্থাৎ হাওয়া পাস হয়। এখানে এই গরম জলকে এখানে ছেড়ে দেওয়া হয়,
এবার এখানে এসে সে কী হয়, ওই গরম জল ভেপারাইজ ইভাপোরেট হয়, বাষ্পায়ন হয়। বাষ্পায়ন হলে কি ঠান্ডা হয়, হিট এনার্জিটা কমতে থাকে, ঠান্ডা হয় এবং কুল ডাউন হয়, এখানে ঠান্ডা জল হিসেবে জমা হয়। এবার এই ঠান্ডা জলকে আবার পাম্পের সাহায্যে এই পাইপের সঙ্গে জুড়ে দেওয়া হয়। তাহলে পুরো সার্কুলেশন পুরো লুপ তৈরি করা হয়, যেটা আবার এখানে পাম্পের সাহায্যে জুড়ে দেওয়া হয়েছে। আবার এখানে যদি কোনো সময় জলের অভাব হয়, স্বাভাবিক কিছুটা জল তো ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে, জল আস্তে আস্তে কমবে, তাহলে এখানে এক্সটার্নাল যে সোর্স, কাছাকাছি জলের যে ওয়াটার যে সোর্স আছে, সেখান থেকে পাম্প করে এখানে জলের সাপ্লাইটা রাখা হয়। তো এইভাবে কি হয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কাজ করে। এটা হচ্ছে প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। কিছু কিছু রিঅ্যাক্টর এখনও আছে, সেটা বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর বলা হয়, যেটা ওই তোমার ইউক্রেনে যে চেরনোবিলে যে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে যে রিঅ্যাক্টর ছিল সেটা হচ্ছে বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর। সেখানে কি করা হয়, যে সেকেন্ডারি লুপটা থাকে না, সেখানে এই জলকেই, এই যে নিউক্লিয়ার কোরের যে ওয়াটার, তাকেই সরাসরি ভেপারে পরিণত করা হয়, তাকেই সরাসরি ভেপারে পরিণত করে ওকে সরাসরি টারবাইনে ফেলা হয়। মানে এই লুপটা থাকে না, অর্থাৎ এখান থেকে এই প্রেসারাইজ গল্পটা নাই, এখান থেকে স্টিম বেরোবে, এখান থেকে বেরোবে স্টিমকে সরাসরি জুড়ে দেওয়া কার সঙ্গে, সরাসরি জুড়ে দেওয়া হবে এর সঙ্গে জুড়ে দেওয়া হবে। আর এই স্টোরিটা নেই, এটা দরকার নেই। এবার কি হবে, এই স্টিম গিয়ে এখানে টারবাইন ঘোরাবে, আবার কনডেন্সড হবে, ঠান্ডা হবে, এর সঙ্গে জুড়ে দেবো একে, এরকম। এটা হচ্ছে বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর। মানে সরাসরি এই নিউক্লিয়ার কোর এর মধ্যে যে জল, তাকে স্টিমে পরিণত করা হচ্ছে, সেই স্টিমকে সরাসরি টারবাইনে ফেলা হচ্ছে, যে সেই ইলেকট্রিসিটি জেনারেট করছে, সেই স্টিমকে আবার ঠান্ডা করা হচ্ছে কন্ডেন্সারের থ্রু দিয়ে, এটা বলে কন্ডেন্সার থ্রু দিয়ে, আবার সেই ঠান্ডা জলকে আবার পাম্পের সাহায্যে নিয়ে গিয়ে নিউক্লিয়ার করে পাঠানো হচ্ছে। এই হচ্ছে টোটাল পুরো সিস্টেম। তো এইভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কী করা হয়, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো ভিডিওটা আশা করি ইন্টারেস্টিং লাগলো এবং খুব ইনফরমেটিভ। আমি একটু চেষ্টা করি যে সায়েন্সটা, এর মধ্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডটাও দেওয়ার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ।